আজকের অনুষ্ঠানের সভাপতি শিবব্রত দত্ত মহাশয়, অমলেন্দু স্যার রয়েছেন, শিবানী ম্যাডাম রয়েছেন, আশুতোষ স্যার রয়েছেন এবং আমরা অনেক পরিচিতরা এখানে বাবুল মহাশয় রয়েছেন, কুসুম কলিতা ম্যাডাম রয়েছেন। সবাইকে আমি নাম ধরে সম্বোধন করছি না, কারণ সময়ের একটি আমাদের অনেক অতিবাহিত করে ফেলেছি। এখানে বসে বসে আমার মনে হচ্ছিল গত শতাব্দীর ৮০ দশকের শেষ দিকে একটি অপরাহ্নের কথা। আমি তখন নবম বা দশম শ্রেণীর ছাত্র। বিকেলবেলা একজন অশীতিপর বৃদ্ধ একটি লাঠি নিয়ে, আমরা তখন রেহাবাড়িতে, গুয়াহাটি রেহাবাড়িতে একটি ভাড়া বাড়িতে থাকতাম, সেটি কলোনি টাইপ ঘর ছিল, আমরা একদম শেষ ঘরে থাকতাম। তিনি হেঁটে হেঁটে আসছেন এবং তখন আমি বাইরে, আমি এবং আমার এক বন্ধু, আমরা মানে ক্রিকেট খেলছিলাম, সেই দুইজনেই মিলে ক্রিকেট খেলছিলাম। হঠাৎ এসে উনি বললেন যে অমিত নাগের ঘর কোনটা। কথাও বলতে পারছেন না, ওনার মুখ একদম অমিত নাগের ঘর কোনটা এরকম। তখন আমি বললাম যে আমার বাবাই অমিত নাগ। তখন ওনার হাতে একটি প্যাকেট ছিল, উনি বললেন যে অমিত নাগকে আমি একটি জিনিস দিতে এসেছিলাম, তো আমি তখন আমি বললাম যে আপনি আমাকে দিয়ে যান। তখন বললেন না, তোমাকে আমি দেবো না, আমি কাল এসে, কাল ওনাকে কখন পাবো? আমি ওনার তো মানে রুটিনে ঠিক ঠিকানা নেই, মানে সকাল ৮টার মধ্যে আসলে আপনি পাবেন। তো বলে ঠিক আছে, আমি কাল ৮টার মধ্যে আসবো। এবং পরের দিন ঠিক যে কথা সেই কাজ, উনি ৭:৩০ পৌনে ৮টার মধ্যে আমাদের ঘরে এসে উপস্থিত হলেন এবং বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন। তখন আমি সেই কথাগুলো শুনছিলাম। তো উনি বলছিলেন ওনার নাম হচ্ছে পরেশচন্দ্র দেব, ওনার বাড়ি হচ্ছে গুয়াহাটির, যে আপনারা পল্টন বাজারে গৌরীয় মঠ দেখেছেন, সেই গৌরীয় মঠের পাশে ওনার বাড়ি। এখন সেখানে বৃহৎ মানে অট্টালিকা হয়ে গেছে। তো উনি বলছিলেন যে ওনার বাবাই হচ্ছে যে স্যার যার কথা বলছিলেন, উমেশচন্দ্র দেব। ওনার লেখা কয়েকটি পাণ্ডুলিপি ওনার কাছে রয়েছে, যেগুলি হয়তো প্রকাশিত হয়নি। তো উনারও আর কতদিন উনি বাঁচবেন ওনার মানে উনি বুঝতে পারছেন না। এবং ওনার একমাত্র পুত্র, উনি মুম্বাইয়ে কর্মরত, এবং ওনার পুত্রের এই জিনিসগুলোর প্রতি তেমন কোনো আকর্ষণ নেই। তাই উনি চাইছেন যে এগুলোকে একজন কারো কাছে দিয়ে যেতে, যাতে সেগুলো সমাদর পায়। তো আমাদেরও সেই সময় আমাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না। আমাদের বাবা যুগান্তর অমৃতবাজার পত্রিকায় কর্মরত ছিলেন, তখন সেই পত্রিকা গোষ্ঠীর অবস্থা খুব টালমাটাল। তো যাই হোক, তার মধ্যেই বাবা সেগুলো রেখেছিলেন। এবং উনি, আমার এখনো মনে পড়ে ওনার কথাগুলো, যে যখন উনি বইগুলো দিচ্ছেন, যে আমি আজ মানে অনেক খুব তৃপ্তি পেলাম, কোথায় আমি দেবো এগুলো আমি বাবার লেখা পাণ্ডুলিপি। তো সেগুলো সেভাবেই থাকলো। তো বাবাও সেভাবে, আমার ঠিক পরবর্তীতে কি করেছেন পুরোটা মনে নেই। তো স্যার হয়তো বলতে পারবেন যে ওই নগেন শইকিয়ার ইনিশিয়েটিভে বোধহয় সেই উমেশচন্দ্র দেবের লেখা, যেটা শঙ্করদেবের জীবনী, উনি শঙ্করদেবেরও প্রথম বাঙালি জীবনী, মানে বাংলায় জীবনী লিখেছিলেন উমেশচন্দ্র দেব, ওনার যে পরেশচন্দ্র দেবের পিতা। তো সেটা বোধহয় নগেন শইকিয়ার উদ্যোগে একবার প্রকাশিত হয়েছিল। তো সেটাতে হয়তো বাবা যোগাযোগ করে দিয়েছিলেন কিনা আমার ঠিক মানে মনে পড়ছে না। তো সেটা প্রকৃত, বাকিগুলো যেরকম মানে পাণ্ডুলিপি ছিল সেরকমই রয়ে গেছিল। তো পরবর্তীতে বাবাও অসুস্থ হয়ে যায়। পরে আমি যখন গুরুচরণ কলেজে চাকরি পেয়ে আসি, তখন আমাদের অনেক কাগজপত্র আমরা রেখে এসেছিলাম হেংরাবাড়িতে, আমাদের যেটা হাউসিং কলোনি, যেটা ঘরে আমরা থাকতাম, সেখানে রাখা হয়েছিল। এবং আমরা মানে বলতে কষ্ট হচ্ছে, অনেক মূল্যবান মানে নথিপত্র সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে আমাদের ঘর থেকে। আমরা মানে প্রত্যেক মাসে আমরা ভাড়াও দিয়ে যেতাম সেই ঘরটা, যদিও আমরা এখানে থাকতাম, কারণ বাবা অসুস্থ হয়ে গেছেন এখানে আসার পর। কিন্তু আমাদের জিনিসপত্রগুলো রয়েছে, অন্য জিনিসপত্র তো ফেলেছেই, কিন্তু পূর্ববর্তী কংগ্রেস সরকারের একজন মানে কি বলবো, একজন নেতাকে সেই ঘরটি দেওয়ার জন্য আমরা আমাদেরকে অবৈধভাবে সেই ঘর থেকে বের করে দেওয়া হয়, আমাদের জিনিসপত্রগুলোকে ফেলে দেওয়া হয়, এবং সেই সঙ্গে অনেক নথিপত্র কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু মানে আশ্চর্যজনকভাবে সেই প্যাকেটটি কিন্তু থাকে। পরবর্তীতে আমি, আমার বন্ধু, এখন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জয়দীপ পালের সঙ্গে গুয়াহাটিতে যাই, এবং যা যা আমরা সংগ্রহ করতে পারি সেগুলো আমরা নিয়ে আসি। এবং তার মধ্যে সেই প্যাকেটটিও ছিল, যেটার মধ্যে সেই পরেশচন্দ্র দেবের দেওয়া সেই প্যাকেটটিও ছিল। আমি এনে আমার ঘরে রাখি। তো যখন অমলেন্দু স্যারের সাথে মানে অমলেন্দু স্যারকে একদিন কথা প্রসঙ্গে আমি বলেছিলাম যে আমাদের কাছে সেই বেশ কয়েকজন ভদ্রলোক দিয়ে গেছিলেন যে এই প্যাকেটটা রয়েছে, কারণ আমি তো যদিও আমার এগুলোর মানে ইতিহাসের প্রতি আমার খুবই ইন্টারেস্ট, কিন্তু মূলত তো আমি পদার্থবিদ্যা পড়াই। তো যাই হোক, তো অমলেন্দু স্যার বললেন যে তুমি আমাকে সেগুলো দেখিও। একদিন আমি অমলেন্দু স্যারকে সেগুলো দেখিয়েছিলাম, এবং পরবর্তীতে অমলেন্দু স্যারের উদ্যোগেই শিবব্রত দত্ত মহাশয়ের চেষ্টা এবং সহযোগিতায় এই বইটি প্রকাশিত হয়, যে রামকুমার নন্দী মজুমদারের যে জীবনী, যেটি উমেশচন্দ্র দেব লিখে গিয়েছিলেন। তো
তো আমি এই প্রসঙ্গে এক দুটি কথা আর বলতে চাই, সেটা হচ্ছে আমি এবং অমলেন্দু স্যার আমাদের গুরুচরণ কলেজের প্রথম 50 বছরের কিছু জিনিস, যা যা ঘটনাবলী ডকুমেন্টেশনের কাজ আমরা করেছিলাম, সেটি করোনা মহামারীর আগে থেকে শুরু করে প্রায় 6-7 বছর আমরা সেটা নিয়ে কাজ করেছিলাম। তখন আমরা ব্রিটিশ লাইব্রেরির এনডেঞ্জার্ড আর্কাইভস প্রোগ্রামের অন্তর্গত যুগান্তর এবং অমৃতবাজার পত্রিকার বেশ কিছু কপি, সেগুলো ডিজিটাইজ করে রাখা আছে, ব্রিটিশ লাইব্রেরি করে রেখেছে। তো সেখানে মূলত যখন আমি গুরুচরণ কলেজের সম্বন্ধে, গুরুচরণ কলেজ বিষয়ক যেগুলো নিউজ রয়েছে সেগুলো যখন খোঁজাখুঁজি করি, তখন শিলচর সম্বন্ধে কিছু কিছু খবর যখন পাই, সেগুলোকেও আমি ডাউনলোড করে রাখি। এবং সেখানে আজ আমি নিয়ে আসতে পারিনি কোনো একটা রামকুমার নন্দী মজুমদার স্মৃতি ভবন যে নির্মাণ হয়েছিল, সেই স্মৃতি ভবন নির্মাণের জন্য ওরিয়েন্টাল সিনেমার কোন একটা নাইট শোর পুরো অর্থ এটার জন্য দান করা হয়েছে। সে যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমার নিউজটা আমার কাছে রয়েছে। আজ আমি জাস্ট 1 ঘন্টা আগে, এই অনুষ্ঠানে আসার 1 ঘন্টা আগে গুয়াহাটি থেকে এসেছি, তাই জন্য আমি সেটা বের করে আনতে পারিনি। তো সেরকম কয়েকটা সংবাদ আমার কাছে রয়েছে রামকুমার নন্দী মজুমদার সম্বন্ধে, যেগুলো যুগান্তর অমৃতবাজারে বেরিয়েছিল। সেগুলো আমি পরবর্তীতে আমি শিবব্রত দত্ত মহাশয়কে দেবো, কারণ এগুলো এখানে সংরক্ষণ করে রাখা উচিত। এবং অমলেন্দু স্যার যে কথাগুলো বলেছেন, যে আমরা হয়তো এগুলোর প্রয়োজনীয়তা তখনই আসে যখন এগুলোর আমরা যদি না করি, তাহলে কিন্তু ইতিহাস বিকৃত হয়ে যায়। আমরা গুরুচরণ কলেজে যখন কাজ করছিলাম, তখন একটা যে স্যার কতগুলো মিথের কথা বলেছেন, এবং একটা মিথ সেরকম ছিল যে গুরুচরণ কলেজের যে মাটি, যেখানে গুরুচরণ কলেজ বর্তমানে রয়েছে, সেটি এখানের কোনো একটা পরিবারের দান। সেই পরিবারের দান এবং পরিবারের যারা উত্তরাধিকারীরা তারা বলতেন, সেটা তাদের হয়তো দোষ নয়, তারা যেটা শুনে এসছে। এবং মহিতোষ প্রকাশিত কোনো একটা লেখাতেও সেই লেখাটা লিখেছেন যে গুরুচরণ কলেজের সেই ভূমিটি এই পরিবারের দান বলে। এবং সেটাকেই ভিত্তি করে তারাও, তখন আমরা যখন গবেষণা করি গুরুচরণ কলেজ নিয়ে, তখন কোনো জায়গায় আমরা পাইনি যে সেই পরিবারের এটা দান করা জমি বলে। যখন ওনার সঙ্গে আমরা সেই পরিবারেরই উত্তরাধিকারীদের সঙ্গে আমরা যোগাযোগ করি, তখন আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে আপনার কাছে যদি কোনো তথ্য থাকে, যদি কোনো কাগজ থাকে, তাহলে আমাদেরকে দিন। তাহলে কারণ আমাদের ইতিহাসটা তো, আমরাও সত্য ইতিহাসটাকে তুলে ধরতে চাই। এবং তারা কোনোটাই দিতে পারেননি। উনি বলেছেন যে উনিও শুনেছেন যে, কিন্তু পরবর্তীতে আমরা গুরুচরণ কলেজের যেটা গভর্নিং বডি রেজলিউশনস, তারপর বিভিন্ন পত্রপত্রিকা এবং যুগান্তরে প্রচারিত যে সংবাদ, সেটির উপর ভিত্তি করে আমরা একদম কনভিন্সিং একটা আমরা ইয়েতে আসি যে গুরুচরণ কলেজের যে জমিটি, সেটি সেই পরিবারের দান নয়, সেটি ক্রয় করা জমি। তো এরকম ভাবে ইতিহাস কিন্তু আমরা যদি স্যার এখানে বসে আছেন, স্যারের তো অবদান আমরা বলে শেষ করতে পারবো না। গুরুচরণ কলেজের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসটা 15ই আগস্ট বলে ইভেন পালন করা হতো। কিন্তু স্যারই প্রথম বিভিন্ন পত্রপত্রিকা থেকে সপ্তক পত্রিকায় পান যে 15 আগস্ট 15 জুলাই গুরুচরণ কলেজের প্রতিষ্ঠা, 15 জুলাই 1935 সালে গুরুচরণ কলেজ প্রতিষ্ঠিত হয়। তো এরকম ভাবেই আমরা মনে হয় বাবা হয়তো সেই সময় শিবব্রত দত্তর মতো কাউকে পাইনি, তাহলে হয়তো উনি হয়তো উদ্যোগ নিয়ে এরকম এই গ্রন্থকে হয়তো এগুলো গ্রন্থাকারে প্রকাশ করতেন। তো যাই হোক, আমি শিবব্রত দত্ত মহাশয়কে বিশেষ করে এবং মদনমোহন আখড়া পরিচালন সমিতিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ এরকম ভাবে আপনারা যে এগিয়ে এসছেন, পৃষ্ঠপোষকতা করছেন, তার জন্য হয়তো ইতিহাস যে বিকৃত যাতে না হয়, সেই এরকম উদ্যোগী আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাস সম্বন্ধে জানানোর এবং জানতে সুযোগ করে দেওয়ার যে উদ্যোগগুলো আপনারা নিয়েছেন, সেগুলো অব্যাহত থাকুক। এবং আমি সবশেষে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজ এখানে যে উপস্থিত দুজন রয়েছেন, কুসুম কলিতা ম্যাডাম এবং আশুতোষ দাস মহাশয় রয়েছেন। আশুতোষ দাস মহাশয় গতকাল আমার কর্মস্থল কাছাড় কলেজে একটি অনুষ্ঠানে উনি ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছে। আমি সেই অনুষ্ঠানে থাকতে পারিনি। কুসুম কলিতা ম্যাডামও কিছুদিন আগে একটি সম্মানে ভূষিত হয়েছে। তার জন্য ওদের দুজনকে আমার আন্তরিক ধন্যবাদ, আপনার অভিনন্দন জ্ঞাপন করছি। এবং সবশেষে মদনমোহন আখড়া পরিচালন সমিতির সমস্ত সদস্যদের আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।